হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ হলেও সাম্প্রতিক বছরগুলোতে এইখানে হত্যাকাণ্ডের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। পারিবারিক কলহ, ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক সংঘাত এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়, আর বিশেষ করে আইনের দুর্বল প্রয়োগ, সব মিলিয়ে যেন বাংলাদেশে একটা বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। 5ই আগস্ট এবং তার আগের সময়গুলোতে বাংলাদেশের ইতিহাসে যা যা ঘটেছে তা তো সবারই জানা। 20 এপ্রিল দিনটা ছিল শনিবার। রাজধানীর বনানীতে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ঘটনায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের 233তম গ্রেডের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ছুরির আঘাতে নিহত হন। এই ঘটনাটি সূত্রপাত হয় মূলত সেখান থেকে, যেখানে তিনি তার ক্যাম্পাসের পাশে দাঁড়িয়ে খাবার খাচ্ছিলেন। পাশ দিয়ে যাওয়া 2টা মেয়ের মনে হয়েছে যে সেই ছেলেটা তাদেরকে টিজ করছে, তাদের শুধু মনে হয়েছে, আর তাতে এই অবস্থা। সেই মেয়েদের এই বিষয়টি খুব এগোতে লাগলো এবং তারা প্রক্টরের কাছে গিয়ে বিচার দিল। প্রক্টর ডেকে সেই ছেলেটাকে শাসালো, যার কারণে সেই ছেলেটাকে তাদেরকে সরি বলতে হলো, যাতে করে এখানে সবকিছু মিটমাট হয়ে যায়। কিন্তু মেয়েগুলোর ক্ষোভ সেখানে কিছুতেই মিটলো না। তাই তারা তাদের বয়ফ্রেন্ডের কাছে গিয়ে ছেলেটার ব্যাপারে নালিশ দিল। নালিশ দেওয়ার সাথে সাথে তাদের ভেতর থেকে মানুষরূপী পশু বেরিয়ে আসলো, যার কারণে তার আশেপাশের গুন্ডাদেরকে খবর দিল। সেই সময় মানুষরূপী পশুগুলো এসে ক্যাম্পাসের মধ্যে সেই ছেলেটাকে ছুরি দিয়ে আঘাত করলো, যার কারণে সেই ছেলেটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেল। অনেক তুচ্ছ ঘটনা নিয়ে আমাদের চারপাশে অনেক শত্রু তৈরি হয়, যার মূল্য উভয় পক্ষকে চুকাতে হয়। গাজীপুরের টঙ্গীতে ঘটে গেল এক বিভীষিকাময় ভয়াবহ নৃশংস ঘটনা। কিছুদিন আগে এই ঘটনাটি ঘটে, যেখানে মা তার 2 বাচ্চাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। কেন এই ভয়াবহ ঘটনাটি ঘটলো, কি ছিল সেই কারণ যার কারণে তাকে তার 2 বাচ্চাকে হত্যা করতে হলো? চলুন এই বিষয়টি একটু পরিষ্কারভাবে জেনে নেই। তার আশেপাশে মানুষজন বলছিল তার নাকি মাইগ্রেনের সমস্যা ছিল। আচ্ছা, একটা মানুষ কতটা মাইগ্রেনের সমস্যায় ভুগলে এইরকম নৃশংস ঘটনাটি ঘটাতে পারে, যার কারণে তাদের 2 ভাই বোনকে তাদের মায়ের হাতেই বলি হতে হয়? মাইগ্রেনের সমস্যা যদি ছোট করে বলতেই হয়, তাহলে বলা যেতে পারে এটা হলো তীব্র মাথা ব্যথা, যেটা সাধারণ মাথা ব্যথার তুলনায় অনেক বেশি। এটা সাধারণত মাথার এক পাশে অনুভূত হয়, তবে কখনো কখনো 2 পাশে অনুভূত হতে পারে। মাইগ্রেনের সমস্যার কারণে অনেক সময় বমি বমি ভাব হয়। আলো, শব্দ, গন্ধ, বিভিন্ন কারণে নিজের ভেতর এক অন্যরকম অস্বস্তি অনুভূত হয়। এই ভয়ঙ্কর রোগটির কারণে মানুষ চোখে ঝাপসা পর্যন্ত দেখে এবং নিজেকে অসহায় মনে করে। এই সমস্যার কারণে কি সে তার সন্তানদের হত্যা করে, আব্দুল্লাহ বিন ওমর এবং মালহে আক্তারকে। যার কারণে সে তার সন্তানদের হত্যা করুক না কেন, এটা নিশ্চিত যে আমাদের সমাজে দিন দিন হত্যাকাণ্ড বেড়েই চলেছে। বুয়েটের একজন মেধাবী ছাত্র আবরার ফাহাদ এক তুচ্ছ ঘটনার কারণে তিনি নিহত হন। ঘটনাটি ঘটে 2019 সালের 6 অক্টোবর। সেই সময় রাতের বেলা শেরেবাংলা হলে একদল ছাত্রলীগের নেতাকর্মী তাকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে। ঘটনাটি সূত্রপাত হয় মূলত সেখান থেকে, যেখানে তিনি তার মত প্রকাশ করেছিলেন, যেটা অনেকেই ভালোভাবে নেয়নি। কি ছিল সেই মতামত যা তিনি প্রকাশ করেছিলেন তার ফেসবুক পোস্টে? আবরার ফাহাদ তার মৃত্যুর আগে ফেসবুক পোস্টে ভারত বাংলাদেশ চুক্তি নিয়ে একটি মতামত প্রকাশ করেছিলেন, যেটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। তিনি মনে করেছিলেন যে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করা হয়েছে, আর এতে করে ভারত বেশি সুবিধা ভোগ করছে। বিশেষ করে এই চুক্তির মধ্যে ছিল পানি বন্টন, ট্রানজিট, গ্যাস রপ্তানি বিষয়ক আলোচনা, যা এর মূল কেন্দ্র ছিল। তার এই ফেসবুক পোস্টটি দল বিরোধী এবং দেশ বিরোধী হিসেবে আখ্যা দিয়েছেন এবং শিবির হিসেবে তাকে ট্যাগ লাগিয়েছিলেন, যার ফলে ছাত্রলীগের কিছু সদস্য তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এ থেকে মূলত শুরু হয় তার উপর সন্দেহ এবং নির্মম নির্যাতন, সবশেষ ভয়াবহ হত্যাকাণ্ড। এই ঘটনার পর অনেকের মনে প্রশ্ন উঠে যে একজন শিক্ষার্থীকে তার মতামত প্রকাশের স্বাধীনতাটুকু হারিয়ে ফেলেছে, যেটা সাক্ষী ছিল বাংলাদেশের 5ই আগস্টের আগ পর্যন্ত। আবরার ফাহাদকে কিভাবে হত্যা করা হয় সেটা তো আমরা মোটামুটি সবাই জানি। তারপর একটু স্মরণ করা যাক। রাত 8টার পর তাকে বুয়েটের শেরেবাংলা হলের 1011 নম্বর একটি কক্ষে ডেকে নেওয়া হয়। সেই সময় থেকে শুরু হয় তার উপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন। লাঠি, স্ট্যাম্প এবং বিভিন্ন জিনিস দিয়ে দফায় দফায় তাকে শারীরিক আঘাত করতে থাকে, যেটা ইতিহাসে সেই রাতটা একটা কালো অধ্যায় হয়ে থাকবে। 5 থেকে 6 ঘন্টা পর তিনি অচেতন হয়ে পড়েন এবং বিষয়টি প্রমাণ হয়ে যায় যে তিনি মারা গেছেন। এমন ঘটনা আমাদের চারপাশে অহরহ ঘটছে, কিন্তু প্রশাসন তেমন কোনো শাস্তি দিতে পারছে না। এরা হিসাব হয়তো আখিরাতে বা পরকালে মানুষ পাবে, এটা আমাদের মুসলিমদের একান্ত বিশ্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তোফাজ্জল হোসেনকে ভাত খাইয়ে তারপর হত্যা করে। কি এক নির্মম হত্যাকাণ্ড, তাই না? ভাত খাইয়ে তাকে হত্যা করা হয়। এই ঘটনাটির সূত্রপাত কোথা থেকে হয়? মূল সূত্র থেকে জানা যায় তোফাজ্জল ছিলেন বরগুনা জেলার বাসিন্দা। তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র, যিনি কিনা সোহরাওয়ার্দী কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন।
দুর্ভাগ্যবশত তিনি এক এক করে তার পরিবারে আপনজনদেরকে হারান। বাবা, মা, বড় ভাইকে হারিয়ে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন। পরিবার এবং অভিভাবকহীন হয়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে থাকেন। তার আপন বলতে কেউই ছিল না, যার কারণে তিনি তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছিলেন, যেটা তিনি জানতেও পারেননি। 2024 সালের 18 সেপ্টেম্বর সেই কাল রাত্রে তোফাজ্জেল ক্ষুধার্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে প্রবেশ করেন অল্প কিছু খাবার খুঁজতে। কিন্তু সেই সময় তাদের হল থেকে ফোন চুরি হয়ে যায়, যার দায় পড়ে এসে তোফাজ্জেলের গায়ে, এবং তোফাজ্জেলকে চোর সন্দেহে আটক করে গেস্ট রুমে নিয়ে যায়। তারা তাকে পরপর 3 ভাবে নির্যাতন করে, যেটার বর্ণনা অত্যন্ত হৃদয় বিদারক। প্রথমে গেস্ট রুমে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়, পরে ডাইনিং রুমে ভাত খাওয়ানোর আগে নির্যাতন করা হয়, ভাত খাওয়ানোর পর এক্সটেনশন বিল্ডিং এর গেস্ট রুমে নিয়ে গিয়ে সর্বশেষ নির্যাতন করা হয়, যেটার মূল উৎস ছিল রড, লাঠি, স্ট্যাম্প। এগুলো দিয়ে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। এক পর্যায়ে তার শরীর থেকে মাংস খসে পড়ে এবং ভয়ঙ্করভাবে তাকে হত্যা করা হয়। রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এভাবে তার জীবনের পরিসমাপ্তি হয়। সে কি জানতো তার সাথে এরকম ঘটনা ঘটবে? প্রথমে ভাত খাইয়ে নির্যাতন করে তারপর হত্যা করা হয়। বিষয়টা আমাদের কাছে হৃদয় বিদারক হলেও তাদের কাছে এটা একটা খেলা মাত্র। এসব পরিস্থিতি থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। অনেক মানুষই তাদের বিবেক বুদ্ধিকে হারিয়ে দিন দিন অধপতনের দিকে যাচ্ছে, যার জন্য কিছু মানুষ দিন দিন পশু হয়ে যাচ্ছে, তাই না? অথবা পশুর চেয়েও অধম। এই পরিস্থিতি থেকে মানুষ কিভাবে মুক্তি পাবে, সেটাই হলো আসল কথা। এখন সেই মানুষগুলো কিভাবে নিজেকে শুধরাবে, সেটা তাকেই খুঁজে বের করতে হবে। মানুষ যদি কখনো মানুষ না হয়, তাহলে তারা পশুর মতো আচরণ করে, যার কারণে দেশে হত্যাকাণ্ড ব্যাপক পরিমাণে বেড়ে যায়, যেটা আমাদের সমাজে এখনো বিদ্যমান।